তো ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা যদি আমরা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো আমরা জুম করে বড় করার পরে দেখলাম যে এটি কিন্তু 17ই ফেব্রুয়ারি 2024-এর কর্মসংস্থান পত্রিকা। অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন 17ই ফেব্রুয়ারি 2024-এর কর্মসংস্থান পত্রিকা এটি। আর এই কর্মসংস্থান পত্রিকাটি কিন্তু এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। তো আজকে আমরা এই কর্মসংস্থান পত্রিকা থেকে কিন্তু একটি প্র্যাকটিস সেট দেখব, যে প্র্যাকটিস সেটটা কিন্তু ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেটি কিন্তু ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট। যে প্র্যাকটিস সেটটা দেখবো সেটা কিন্তু ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট। আর এই ফুড এসআই প্র্যাকটিস সেটটা কিন্তু আগামী যে 16 এবং 17 মার্চ ফুড এসআই পরীক্ষা আসছে তাতে কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন চলে যাই প্রতিদিনের মতন, প্রতি সপ্তাহের মতন কর্মসংস্থান থেকে যে প্র্যাকটিস সেটটা আমরা করাই তার প্রশ্নে সেই প্র্যাকটিস সেট কেমন হতে চলেছে আমরা আজকে দেখব। তো চলুন চলে যাই সরাসরি প্র্যাকটিস সেটে। চলে এলাম আমরা মূল প্র্যাকটিস সেটে। তাই প্র্যাকটিস সেটটা যদি আমরা একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো এখানে যে প্র্যাকটিস সেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফুড এসআই স্পেশাল একটি প্র্যাকটিস সেট। আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফুড এসআই স্পেশাল প্র্যাকটিস সেট। এখানে জেনারেল স্টাডিজ থেকে কিন্তু শুরু। তার আগে আমরা তো প্র্যাকটিস সেট শুরু করব, তবে তার আগে এখানে কি লেখা আছে দেখব। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর। তো এই কলমটা আমরা কিন্তু যখন ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট শুরু করি, প্রতি সপ্তাহে যখন ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট শুরু করি তখন কিন্তু যেখানে এই কলমে কী লেখা আছে সেটা আমরা কিন্তু দেখি। তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার সিলেবাস সম্পর্কে, নাম্বার বিভাজন সম্পর্কে জানা বোঝার দরকার আছে। তাই এই জায়গায় যে কলমটা আছে এই কলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এই কলমে কী লেখা আছে আমরা একটু দেখে নেব। তারপরে আমরা এই ফুড এসআইয়ের স্পেশাল যে প্র্যাকটিস সেটটা সেটা শুরু করব। তো আমরা তার আগে এইটা দেখে নেব। তো চলুন দেখে নিই কী লেখা আছে। তো আমরা এটা যদি একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো যেটা লেখা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ অধীনে সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরে কাজের জন্য সাব ইন্সপেক্টর পদে 509 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এর নিচে কী লেখা আছে এটা দেখব। প্রার্থী বাছাইয়ের প্রথম লিখিত পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ। আর 100 নম্বর লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ থাকবে 50 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 50 নম্বর, সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট। জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা আর ভারতীয় ইতিহাস, ভারতীয় ভূগোল ইত্যাদি। অঙ্কে থাকবে কিন্তু মাধ্যমিক সিলেবাস অনুযায়ী আর মেন্টাল এবিলিটি। এই পদের লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই একসেট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছেন হলদিয়ার গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের শিক্ষক সমীরণ মণ্ডল। তো আমরা এটা কিন্তু পড়ে নিলাম। এবার আমরা এখানে যে প্রশ্নটা শুরু হয়েছে এই জেনারেল স্টাডিজ থেকে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই জেনারেল স্টাডিজের প্রশ্ন কিন্তু আমরা আজকে শুরু করব। তো প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখব। তো আমাদের এখানে প্রথম প্রশ্ন কি আছে, তো এখানে কিন্তু প্রথম প্রশ্ন আছে 1 দাগের প্রশ্ন, জলের ওপর পানি উপন্যাসের জন্য সম্প্রতি বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন কে? তসলিমা নাসরিন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আর স্বপ্নময় চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো এখানে 1 থেকে সঠিক উত্তর কী হবে? তো এই সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু সাম্প্রতিক হয়েছে। তো আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন। তো এখানে কিন্তু জলের উপর পানি এই উপন্যাসের জন্য বাংলা সাহিত্যে একাডেমি পুরস্কার পেয়েছেন স্বপ্নময় চক্রবর্তী, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর, স্বপ্নময় চক্রবর্তী। চলে যাব আমরা 2 দাগের এই প্রশ্নটিতে। আছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 অনুসারে সঠিক হলো খাদ্য ও পুষ্টি নিরাপত্তা। 2 নম্বরে আছে পর্যাপ্ত পরিমাণ খাবারের বিনামূল্যে প্রবেশাধিকার, সাশ্রয়ী মূল্য পর্যাপ্ত পরিমাণের খাবারের সরবরাহ নিশ্চিত করা, আর 4 অপশানে আছে কিন্তু নারী ও শিশুদের পুষ্টি সহায়তা করা। তো এই ন্যাশনাল ফুড সিকিউরিটি অনুসারে 2013 অনুযায়ী তো ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 অনুসারে সঠিক কোনটি? তো এর অপশানে আছে 1, 2, 3 তিনটেই, অর্থাৎ খাদ্য পুষ্টি নিরাপত্তা, পর্যাপ্ত পরিমাণ খাবার বিনামূল্যে প্রবেশাধিকার, সাশ্রয়ী মূল্যে পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করা নিশ্চিত করা। তো এটা কিন্তু হবে না। বিদ্যাগে কি আছে দেখব। বিদ্যাগে আছে 1, 2 আর 4। তো বির অপশানে আছে 1 দাগ, আর তারপরে 2 দাগ, আর আছে 4 দাগ। তো এটাও কিন্তু হবে না। সির অপশানে আছে কিন্তু 1, 3, 4।
এক আছে খাদ্য পুষ্টি নিরাপত্তা, এটা ঠিক আছে। আর 3 নম্বর কি আছে, সাশ্রয় মূল্য পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহ নিশ্চিত করা, তো এই দুটো কিন্তু ঠিক আছে। 4 নম্বরটা কি আছে, নারী ও শিশুদের পুষ্টি সহায়তা, এটাও ঠিক আছে। অর্থাৎ এখানে হবে সিদ্ধাকের সঠিক উত্তর 1, 3, 4 হবে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের প্রশ্ন আছে 3 দাগের এই প্রশ্নটি। দেখুন, এখনো পর্যন্ত ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তো এখানে 3 থেকে সঠিক উত্তর কি হবে? তো এখনো পর্যন্ত কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে কিন্তু 3 বার। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর 3 বার। আমরা চলে যাবো 4 দাগের এই প্রশ্নে। একমাত্র ভারতীয় অ্যাবেল পুরস্কার জয়ী কে? রামানুজ, এস আর শ্রীনিবাস বরাধন, বিক্রম সারাভাই, এপিজে আব্দুল কালাম। তো এখানে 4 থেকে সঠিক উত্তর কি হবে? তো একমাত্র ভারতীয় অ্যাবেল পুরস্কার জয়ী হচ্ছে এস আর শ্রীনিবাস বরাধন, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 5 দাগের এই প্রশ্নে। অস্ট্রেলিয়ার উপকূলে ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত? উইলি উইলি, হ্যারিকেন, টর্নেডো আর টাইফুন। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে? তো অস্ট্রেলিয়ার উপকূলে ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ উইলি উইলি। তো আমরা চলে যাবো 6 দাগের এই প্রশ্নে। ভারতের প্রথম স্থানীয় ইতিহাস, লোকাল হিস্ট্রি, এটা সম্পর্কিত গ্রন্থ কোনটি? ইন্ডিকা, রাজতরঙ্গিনী, অর্থশাস্ত্র, আকবরনামা। তো এখানে 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু রাজতরঙ্গিনী, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। ভারতের প্রথম স্থানীয় ইতিহাস সম্পর্কিত গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী। তো আমরা চলে যাবো 7 দাগের এই প্রশ্নে। রিক্টার স্কেলে পরিমাপ করা 4 মাত্রার ভূমিকম্প থেকে 8 মাত্রার ভূমিকম্প কত গুণ বেশি শক্তিশালী? 4 গুণ শক্তিশালী, 400 গুণ শক্তিশালী, 1600 গুণ শক্তিশালী আর 10,000 গুণ শক্তিশালী। তো এখানে 7 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 10,000 গুণ শক্তিশালী। ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখুন 8 দাগের প্রশ্ন। ফিশারি সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, চেন্নাই, মুম্বাই আর নয়াদিল্লি। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফিশারি সার্ভে অফ ইন্ডিয়ার দপ্তর কিন্তু মুম্বাই অবস্থিত। সিদ্ধাক হবে সঠিক উত্তর মুম্বাই। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপর দিক তুলব। 9 দাগের একটা প্রশ্ন আছে দেখুন। ভারতের সংসদের যৌথ অধিবেশনে সভাপতি হিসেবে কে কাজ করেন? লোকসভার অধ্যক্ষ, ভারতের রাষ্ট্রপতি, সি অপশন আছে প্রধানমন্ত্রী, ডি অপশন আছে উপরাষ্ট্রপতি। তো 9 দাগের সঠিক উত্তর কী হবে? ভারতের সংসদের যৌথ অধিবেশনে সভাপতি হিসেবে কে কাজ করেন? তো এর দাগে যে লোকসভার অধ্যক্ষ আছে, এর দাগ হবে সঠিক উত্তর লোকসভার অধ্যক্ষ। চলে যাবো আমরা 10 দাগের এই প্রশ্নে। কোন সুলতানের আমলে তৈমুর লং ভারত আক্রমণ করেন? ফিরোজ শাহ তুগলক, নাসির উদ্দিন মাহমুদ শাহ, দৌলত খাঁ লোদি আর গিয়াসউদ্দিন তুগলক। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? কোন সুলতানের আমল তৈমুর লং ভারত আক্রমণ করেন? 10 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যাক, অর্থাৎ নাসির উদ্দিন মাহমুদ শাহ, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর নাসির উদ্দিন মাহমুদ শাহ। এবার চলে যাবো আমরা 11 দাগের এই প্রশ্নে। সর্বোৎকৃষ্ট লৌহ সংকরটি হল ম্যাগনেটাইট, হেমাটাইট, ম্যাঙ্গানিজ, ডোলোমাইট। তো 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো সর্বোৎকৃষ্ট লৌহ সংকরটি হল ম্যাঙ্গানিজ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 11 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। চলে যাবো আমরা 12 দাগের এই প্রশ্নে। উড়োজাহাজের উড্ডয়ন কোন নীতির উপর নির্ভরশীল? আর্কিমিডিস, পাস্কাল, বার্নৌলি, চার্লস। তো এই যে উড়োজাহাজের উড্ডয়নের নীতি, এটা কিন্তু বার্নৌলির নীতি অনুসারে হয়, অর্থাৎ সি অপশানের সঠিক উত্তর। তো আমরা যদি দেখি তাহলে বার্নৌলির নীতিটা পাবো হচ্ছে, যদি ক্ষুদ্র আয়তনের কোনো প্রবাহী উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে অনুভূমিকভাবে প্রবাহিত হয়, তাহলে ওই আয়তনের সম্মুখভাগের তুলনায় পশ্চাৎভাগের চাপ বৃহত্তর হয়। ফলে ওই আয়তনের উপর একটি লব্ধি বল ক্রিয়াশীল হয়, যা প্রবাহরেখা বরাবর ওই প্রবাহীকে ত্বরান্বিত করে।
তো আমরা যদি দেখি তাহলে এই বার্নৌলির নীতিটা ফ্লাইটে কিভাবে কাজ করে। তো সোজা এবং সমতল ফ্লাইটে একটি বিমান চারটি শক্তি কাজ করে। একটা হচ্ছে উত্তোলন, দ্বিতীয়টা হচ্ছে মাধ্যাকর্ষণ, তৃতীয়টা হচ্ছে থার্স্ট এবং টেনে। বিরোধী শক্তি একে অপরের ভারসাম্য রাখে। উত্তোলন সমান মাধ্যাকর্ষণ এবং থার্স্ট সামনের দিকে টেনে। থার্স্ট যে শক্তি একটি বিমানকে বাতাসের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায়। থার্স্ট একটি প্রোপেলার বা জেট ইঞ্জিন দ্বারা তৈরি করা হয়। চলে যাবো আমরা 13 দাগের এই প্রশ্নে। এবছর G20 শীর্ষ সম্মেলন কোথায় হবে? এর অপশানে আছে রিও ডি জেনিরো, বির অপশানে আছে ডারবান, সির অপশানে আছে মন্ট্রিল, আর ডির অপশানে আছে দুবাই। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 13 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে যে রিও ডি জেনিরো আছে, এই রিও ডি জেনিরোতে কিন্তু এবছর G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলে যাবো 14 দাগের এই প্রশ্নে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? CO2, H2O, O3, N2। এই প্রশ্নটা কিন্তু খুব একটা সুন্দর প্রশ্ন, কারণ এই প্রশ্নটা আপনার এর আগে যে এসএসসি গ্রুপ ডি হয়েছিল, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডিটা হয়েছিল, তাতে কিন্তু এই প্রশ্নটা পড়েছিল। আর এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা পড়ে। এই যে একটা কথা দেওয়া আছে 9, এই 9টা ব্যাপক ঝামেলা করে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আর কেউ পড়বে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, কিন্তু শেষ পর্যন্ত পড়বে না। আর পড়লেও সে হয়তো দেখাচ্ছে এর মধ্যে গ্রিন হাউস গ্যাস যেটা আছে সেটাই দিয়ে দেবে। কিন্তু এখানে কিন্তু উত্তর চাইছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তো এর মধ্যে CO2 একটি গ্রিন হাউস গ্যাস, H2O অর্থাৎ H2O কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। আবার এখানে O3 মানে ওজোন গ্যাস, এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস। তো এর মধ্যে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? তো সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু মানে নাইট্রোজেন একটি গ্রিন হাউস গ্যাস নয়, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এর গভর্নর এখন কে? খুব সুন্দর একটা প্রশ্ন, আর এরকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর অপশন আছে রঘুরাম রাজন, শক্তিকান্ত দাস, উর্জিত পটেল, আর ডক্টর মনমোহন সিং। তো এখানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এখন কে? তো 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখন কিন্তু আছে শক্তিকান্ত দাস, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এখন শক্তিকান্ত দাস, বিদ্যাগ এর সঠিক উত্তর। শক্তিকান্ত দাস তিনি রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর। তিনি 12 ডিসেম্বর 2018 এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নর। রঘুরাম রাজন তিনি 4 সেপ্টেম্বর 2013 সালে 4 সেপ্টেম্বর 2016 সাল পর্যন্ত এই রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ছিলেন। অর্থাৎ শক্তিকান্ত দাস ইনি কিন্তু 25তম গভর্নর, আর 24তম গভর্নরের নাম কিন্তু 24তম গভর্নর ছিলেন কিন্তু রঘুরাম রাজন। অর্থাৎ এর আগে কিন্তু যে গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাংকের তিনি হলেন রঘুরাম রাজন। তো চলে যাবো আমরা 16 দাগের এই প্রশ্নে। বিরজু মহারাজ কোন ধরনের নৃত্যশিল্পী হিসেবে বিখ্যাত ছিলেন? এই বিরজু মহারাজ কোন ধরনের নৃত্যশিল্পী হিসেবে বিখ্যাত ছিলেন, এইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে খুব সুন্দর একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর আছে কিন্তু ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি আর বিহু। তো এই 16 দাগের সঠিক উত্তর আপনারা আশা করি সবাই জানেন, তবু আবার আমি একবার এই প্রশ্ন আলোচনা করার মাধ্যমে এর সঠিক উত্তরটা আমরা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে বিরজু মহারাজ ইনি কিন্তু সবসময় কত্থক নাচের সাথে যুক্ত। কত্থক, তো বিরজু মহারাজ কত্থক নাচের সাথে যুক্ত, সেটা হচ্ছে বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। চলে যাবে আমরা 17 দাগের এই প্রশ্নটিতে। সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত আন্তর্জাতিক আদালতে যে 15 জন বিচারক থাকেন তারা কত বছরের জন্য নির্বাচিত হন? 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 17 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ, 9 বছরের জন্য। চলে যাবো আমরা 18 দাগের এই প্রশ্নে। 2023 সালের সাব গেমস এ ভারতীয় ফুটবলাররা কোন দেশকে হারিয়ে
বিজয়ী শিরোপা অর্জন করেছে? কাতার, কুয়েত, নেপাল, বাংলাদেশ। 2023 সালের সাব গেমস এ ভারতীয় ফুটবলাররা কোন দেশকে হারিয়ে বিজয়ী শিরোপা অর্জন করেছে? তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কুয়েতকে হারিয়ে, অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর কুয়েত। চলে যাবো আমরা 19 দাগের এই প্রশ্নে। 19 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন, সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু এর আগেও আমি অনেকবার প্র্যাকটিস সেটে করে দিয়েছি। এখানে আছে দেখুন 60তম সংশোধনে, আর এখানে আছে 61তম সংশোধনে, 62তম সংশোধনে আর 63তম সংশোধনে। তো এর মধ্যে কোনটি এর সঠিক উত্তর? তো 19 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে এখানে আছে না 61তম সংশোধন, এই 61তম সংশোধনের মাধ্যমে কিন্তু 21 থেকে বয়স কমিয়ে 18 করা হয়েছে, অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর 61তম সংশোধনের মাধ্যমে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। সুন্দর একটি প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, দেখুন, বিদেশের মাটিতে প্রথম শহীদ হয়েছিলেন কোন ভারতীয় বিপ্লবী? সুন্দর প্রশ্ন। মনমোহন সিং, এর অপশন আছে মোহন সিং ভাকনা, মদনলাল ধিংড়া, উত্তম সিং আর এম.এন. রায়। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মদনলাল ধিংড়া। ইনি কিন্তু প্রথম প্রথম শহীদ হয়েছিলেন ইংরেজদের মাটিতে, বিদেশের মাটিতে কিন্তু প্রথম শহীদ হয়েছিলেন এই মদনলাল ধিংড়া, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। মদনলাল ধিংড়া 18 সেপ্টেম্বর 1883 সালে জন্ম এবং 17 আগস্ট 1909 সালে তার মৃত্যু। ইনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিশেষ ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের এক বিপ্লবী। যখন ইংল্যান্ডে লেখাপড়া করছিলেন তখন 1 জুলাই 1909 তারিখে লন্ডনের জাহাঙ্গীর হলে তিনি কার্জন উইলিকে গুলি করে হত্যা করেছিলেন। এই অপরাধে তাকে 17 আগস্ট 1909 সালে ব্রিটেনের পেন্টন ভ্যালি জেলে ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো আমরা 21 দাগের এই প্রশ্নে। এসইজেড অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোনস বিল কত সালে সংসদে পাশ হয়? 2003 সালে, 2005 সালে, 2007 সালে আর 2009 সালে। তো 21 দাগের সঠিক উত্তর কী হবে? তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, অর্থাৎ 2005 সালে। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। ভারতের কোন গুরুত্বপূর্ণ পদাধিকারীকে ইমপিচ করা যায় না? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, হাইকোর্টের বিচারপতি, এদের মধ্যে কেউ নয়। তো 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, উপরাষ্ট্রপতি। 23 দাগের প্রশ্ন কি আছে? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 3 থেকে 7 দিন, 15 দিন, 90 দিন আর 120 দিন। তো এখানে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? তো এখানে 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। যে প্রশ্নটা আমরা এবার করবো সেটা হচ্ছে 24 দাগের এই প্রশ্ন। দ্য স্টোরি নাইট নামে বিখ্যাত চিত্রটি কার আঁকা? ভ্যান গগ, লিওনার্দো দা ভিঞ্চি আর রবিশ বর্মা আর পাবলো পিকাসো। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ভ্যান গগের আঁকা কিন্তু এই দ্য স্টোরি নাইট, এই চিত্রটি কিন্তু ভ্যান গগের আঁকা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 25 দাগের এই প্রশ্নে। ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি কোনটি? পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেটস কমিটি, জয়েন্ট পার্লামেন্ট কমিটি আর পাবলিক ফোরাম কমিটি। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু পাবলিক অ্যাকাউন্ট কমিটি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 26 দাগের এই প্রশ্নে। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? রিষ্টা, কুলটি, ঘুষুরি আর শ্রীরামপুর। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কী হবে? তো ভারতের প্রথম কাপড়ের কল কিন্তু এই ঘুষুরিতে কিন্তু প্রথম স্থাপিত হয়। ভারতের প্রথম কাপড় কল ঘুষুরিতে স্থাপিত হয়, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাবো 27 দাগের এই প্রশ্নে। ছত্রাক সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? মাইকোলজি, ডেন্ড্রোলজি আর পোমোলজি আর পেডোলজি। তো 27 দাগের সঠিক উত্তর কি হবে? তো 27 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, মাইকোলজি, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 28 দাগের এই প্রশ্নে। তার জন্য কি করবো? প্রশ্নটা একটু উপরের দিকে তুলব।
28 থেকে একটা প্রশ্ন আছে, দেখুন, মানবদেহে টিউমারের অস্তিত্ব বোঝার জন্য কোন রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়? এখানে বলছে সিলিকন 38, সিলিকন জেল, আর আর্সেনিক 112 আর আর্সেনিক 74। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো 28 দাগের সঠিক উত্তর হবে, কিন্তু এখানে প্রশ্ন ভালো করে বুঝবেন, মানবদের টিউমারের অস্তিত্ব বোঝার জন্য কোন রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আর্সেনিক 74। এগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এইসব প্রশ্ন। তো এই আর্সেনিক 74 দিয়ে কিন্তু মানবদের টিউমারের অস্তিত্ব বোঝা যায়। তো আমরা চলে যাব পরের প্রশ্নে, 29 দাগের প্রশ্নে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, জিভি মাভলঙ্কার, টি.এন. মিশন, আর আছে ডি.এস. রমা দেবী। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কিন্তু সুকুমার সেন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। তো চলে যাব 30 দাগের এই প্রশ্নের সব থেকে ভারী অধাতুর নাম লেখো। ব্রোমিন, কার্বন, ক্লোরিন, আয়োডিন। এখানে বলছি কিন্তু অধাতুর নাম লিখতে হবে, সবচেয়ে ভারী অধাতুর নাম লিখতে হবে। তো 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আয়োডিন। আয়োডিন কিন্তু সব থেকে ভারী অধাতু, আয়োডিন। তো এখন আমি এই ভিডিওতে 30টা প্রশ্ন সমাধান করলাম জেনারেল স্টাডিজ থেকে। এই 30 দাগের পরের প্রশ্নগুলো কিন্তু আগামী ভিডিওতে আসছে। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আর ইতিমধ্যে কিন্তু অঙ্ক প্রশ্নও সমাধান করা হয়ে গেছে। তো ভিডিওগুলো কিন্তু পরপর আসছে। এই এখন যে ভিডিওটা দেখছেন, এর পরে নেক্সট ভিডিও কিন্তু এই 20 দাগের থেকে জেনারেল স্টাডিজ শুরু হবে, আর অঙ্কের ভিডিও তারপরেই যাবে। তো সেটা কিন্তু সবই কিন্তু আজকেই সব ভিডিও আপনাদের সামনে দেওয়া হবে। তো ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, ততক্ষণ আপনি দেখতে থাকুন আর এডুকেশন স্কুল।